প্রিয় দর্শক, কালের কণ্ঠ সংবাদে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তারতিবা ফারুহি। বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ 3 বার অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে। বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ 3 বার অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। সভায় সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দেয়া হয়। এতে চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32 করার সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সিদ্ধান্ত হয়, এই অধ্যাদেশের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা 2014 পুনর্গঠন করে বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ 3 বার অবতীর্ণ হতে পারবে এমন বিধি সংযোজন করবে। উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর নির্ধারিত হবে। বিসিএস এর আওতা বহির্ভূত সব সরকারি চাকুরিতে প্রবেশের ক্ষেত্রেও একই বয়স নির্ধারিত হবে। আর স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে নিজ নিজ নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় সংযোজন সাপেক্ষে এই বয়সের বিষয়টি প্রযোজ্য হবে। তবে প্রতিরক্ষা কর্মবিভাগগুলো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে। এর আগে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে 35 বছর এবং নারীদের ক্ষেত্রে 37 বছর করার সুপারিশ করেছিল। তবে তারা চাকুরি থেকে অবসরে যাওয়ার বয়স নিয়ে কিছু বলেননি। গত 30 সেপ্টেম্বর চাকুরিতে বয়সের বয়সসীমা বাড়ানোর দাবির বিষয়টি পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। এই কমিটির প্রধান করা হয়েছিল সাবেক সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। বর্তমানে সরকারি চাকুরিতে প্রবেশের সাধারণ বয়স 30 বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন একদল চাকুরি প্রত্যাশী। সাবরিনা কাজী, কালের কণ্ঠ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ 32 বছর অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন ময়ূখ ইসলাম। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী উপদেষ্টা পরিষদ বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর নির্ধারিত হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 নির্ধারিত হবে। স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হবে। প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহে ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে। এছাড়া এ অধ্যাদেশের আলোকে সরকারি চাকরি আইন 2018-এর ধারা 59-এ প্রদত্ত ক্ষমতা বলে জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা 2014 গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ 3 বার অবতীর্ণ হতে পারবে এরূপ বিধি সংযোজন করবে। এর আগে গত 14 অক্টোবর সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়ে সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় এ বিষয়ে গঠিত কমিটি।
কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের জানান, চাকরিতে পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ। নিজেদের মধ্যে লেনদেন করে 5 ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে বেক্সিমকো গ্রুপের দুটি কোম্পানির বিরুদ্ধে। এই কোম্পানি দুটি হলো বেক্সিমকো লিমিটেড এবং বেক্সটেক্স গার্মেন্টস। এই দুই প্রতিষ্ঠান 2011 সালে রাষ্ট্রীয় খাতের সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসরকারি খাতের এক্সিম ব্যাংকে 600 কোটি টাকার ঋণপত্র খোলে। পরে সুদাসলে তা 1000 কোটি টাকা ছাড়িয়ে যায়। ফলে এই ব্যাংকগুলো তখনই বিপদে পড়ে যায়। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে। বেক্সিমকোর অন্যতম কর্ণধার সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের নথি তলব করে দুদক 70টি সংস্থায় চিঠি দিয়েছে। দুদক সূত্র জানায়, সেই সময়ে অনিয়মের তথ্য দুদক সংগ্রহ করে, কিন্তু শেখ হাসিনা সরকারের বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের ক্ষমতার প্রভাবে তখন কোনো ব্যবস্থা নিতে পারেনি সংস্থাটি। ব্যাংকগুলোর মাধ্যমে স্থানীয় এলসি খুলে বেক্সিমকো গ্রুপের ওই দুই কোম্পানির মধ্যে বাণিজ্য হয়। সুতা বিক্রেতা বেক্সটেক্সের হয়ে সোনালী ব্যাংক আর বেক্সিমকো লিমিটেডের হয়ে জনতা, অগ্রণী, রূপালী ও এক্সিম ব্যাংক ক্রয়মূল্য পরিশোধের স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি ধরেই সোনালী ব্যাংক থেকে সব টাকা বের করে নেওয়া হয়। এর মধ্যে 2011 সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদোত্তীর্ণ হয় প্রায় 650 কোটি টাকা। পরে আরও বেশ কয়েকটি স্থানীয় এলসির অর্থ পরিশোধ করেনি বেক্সিমকো লিমিটেড। সব মিলিয়ে কোম্পানি দুটো 1000 কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেয়। সালমান এফ রহমান এবং তার পরিবারের অন্য সদস্যদের মালিকানাধীন 17 প্রতিষ্ঠানের ঋণ সহ সংশ্লিষ্ট নথিপত্র তলব করে চিঠি দিয়েছে দুদক। তার বিরুদ্ধে প্রায় 36,000 কোটি টাকা ঋণ গ্রহণ পূর্বক আত্মসাৎ সহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। 4 ব্যাংক বেক্সিমকো লিমিটেডের পক্ষে অর্থ প্রাপ্তিতে স্বীকৃতি অনুসারে বেক্সটেক্সকে অর্থ পরিশোধ করে দিয়েছে, কিন্তু এই 4 ব্যাংক আর সোনালী ব্যাংকের অর্থ পরিশোধ করেনি। স্থানীয় এসব এলসির মেয়াদ 180 দিনের। তথ্য উপাত্ত থেকে দেখা যায়, একটি ব্যাংকে 2011 সালের ফেব্রুয়ারির বিভিন্ন সময়ে এই এলসিগুলো খোলা হয়েছিল, অর্থাৎ অগাস্ট মাসের বিভিন্ন সময় এই এলসিগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়। জানা যায়, ওই সময় বাংলাদেশ ব্যাংকের কাছে বিরোধ নিষ্পত্তি চেয়ে সোনালী ব্যাংক একটি চিঠি দেয়। ওই চিঠিতে তারা জানিয়েছিল, 2011 সালের ডিসেম্বর পর্যন্ত সোনালী ব্যাংকের মেয়াদোত্তীর্ণ পাওনার পরিমাণ হচ্ছে 645 কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের কাছে 14টি এলসির স্বীকৃতির বিপরীতে তাদের পাওনা প্রায় 350 কোটি টাকা। অগ্রণী ব্যাংকের কাছে 7টি এলসিতে তাদের পাওনা 109 কোটি টাকা। রূপালী ব্যাংকের 9টি এলসির স্বীকৃতির বিপরীতে তাদের পাওনা 75 কোটি টাকা এবং এক্সিম ব্যাংকের স্বীকৃতি দেয়া 5টি এলসির বিপরীতে তাদের পাওনা তখন দাঁড়িয়েছিল 111 কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংকের কাছে সোনালী ব্যাংকের লিখিত 645 কোটি টাকার দাবি নিষ্পত্তি চেয়েও বেশি অঙ্কের মেয়াদোত্তীর্ণ অর্থ আটকা পড়ার তথ্য তখন পাওয়া যায়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা একটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ঘূর্ণিঝড় দানার আগমন এবং তার জেরে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে তৎপরতা শুরু করেছে ওড়িশার রাজ্য সরকার। রাজ্যের ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকা থেকে মোট 10,60,336 জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর
আজকের কালের কণ্ঠের সংবাদ এই পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠ ডিজিটালে। আর ইউটিউবের সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।